অধিকার পাওয়া আমাদের রাইট। এই যে আমাদের রাইট, আমাদের অধিকার, এই অধিকারটা আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। কোনো সমঝোতা নয়, আমরা কোনো সমঝোতায় যেতে রাজি না। আপা আরো বলেছেন নাসিমা খান মন্টি, নারী রেমিটেন্স। ভাবা যায় না যেই নারী কিনা মাছ প্লেটে পেত না, যেই নারী কিনা পোশাক পরতে পারত না, যেই নারী কিনা শিক্ষা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা রাখতে পারত না, অংশগ্রহণমূলক ভূমিকা রাখত না, সেই নারী রেমিটেন্স এনে দিচ্ছে দেশকে। কত বড় একটা বিষয়, এত বড় একটা সাবজেক্ট নিয়ে আশা করি খুব কাছাকাছি সময়ের ভিতরে আমরা আরেকটা আয়োজন করব এবং পৌঁছে দিব রেমিটেন্স কি। প্রত্যেকটা নারী জানবে রেমিটেন্স কি, কোথা থেকে আসে, ডলার কি, এগুলি আমাদের বাংলার প্রত্যেকটা নারী এখনো জানেন না। পৌঁছে দিতে যাই প্রত্যেকের কানে কানে এই ভাষাগুলির অর্থ কি দাঁড়ায়। আমার আরেকজন বক্তা খুব সুন্দর করে বলেছেন, ইস্তিহার করতে দেরি হয়ে গেছে মাহজাবিন খালেদ। মাহজাবিন খালেদের বক্তব্যে যদি আমি চলে যাই, আমি জানি না আমার সংবাদকর্মী ভাইয়েরাই সইতে পারবেন কিনা, তবু আজকের জন্য অনুরোধ করব আপনারা একটু সয়ে যাবেন আমার কথাগুলি। গুরুত্বপূর্ণ অনেকগুলি কথা এসেছে, আমাকে বলতেই হচ্ছে এই জায়গাটায়। আপা বলেছেন রাজপথের কথা, অনেক বক্তব্যকে ছেড়ে দিয়ে আমি রাজপথে চলে এসেছি। আমাকে রাজপথের ইস্তিহার নির্বাচনী ইস্তিহার নিয়ে যেহেতু আজ আমি কথা বলেছি, রাজপথের বিষয়টাকে আমি প্রাধান্য দিতে চাই। মহিলা সদস্য বলেছে যে নারীদের যে বিষয়টা উনি বলেছে যে এত পার্সেন্ট নারীরা ঘরে থাকুক, এখনো রাজপথে আসার দরকার নেই। আমি ধিক্কার জানাই এই সকল নারীদেরকে, যেই নেতাগণ সংরক্ষিত আসনে নিয়ে এসেছেন তাদের অসৎ স্বার্থ সিদ্ধিকে আমরা ভেঙে চুরে তছনছ করে দেব। আলোতে আসুক, স্বচ্ছতায় আসুক, সামনের দরজা দিয়ে নারী নেতৃত্ব বের হোক, পিছনের দরজা আমরা ভেঙে গুড়িয়ে দেব। আমাকে বলতে হচ্ছে আজকের দিনে আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে খুব দরকার আমাদের। সেরকম আমার আপা বলে গেছেন, আমি আসছি তার বক্তব্যে, সেরকম ভাবে আইবি রহমানের মতো আপা চেয়েছেন, আমি নজরুলের মতো চাচ্ছি ভাঙলে তালা যত সব বন্দিশালা। এই কবিতাটা আমি পুরো আনতে চাচ্ছি না, আশা করি আপনারা বুঝে নেবেন। আপা বলেছে নারী নেত্রীদের পক্ষ আমাদের দলের ভেতর থেকেও আমাদেরকে পা ছুঁয়ে থাকার মতো করে তৈরি করতে চাচ্ছে। সেই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে না আনতে পারলে সম অধিকার কোনোদিন প্রতিষ্ঠা করা যাবে না। নারী নারীদের সাপোর্ট দেয় না, একটা মূল পয়েন্ট এখানে এসেছে। অবশ্য এই প্রশ্নের অ্যান্সারটা খুশি কবির মহোদয় খুব সুন্দর করে দিয়েছেন। এখানেও সেই খালেদ মাহজাবিনের কথা চলে আসে যে এক নারী যদি আরেক বড় নেতার পা ছুঁয়ে সালাম করে তার জায়গাটা ধরতে হয়, আরেকজনের জন্য কথা কি করে বলবে? আমি সেই নারীকে বলবো আপনাকে আজই ক্ষমতায় বসতে হবে এমন কোনো কথা নেই। সকলকে নিয়ে আসুন, শক্তিশালী হন, ভেঙে দেন যেই পা বাড়িয়ে দেয় আমাদের সালাম নেওয়ার জন্য, ওই পা গুলিকে আমরা কেটে দেব। যে পা আমাদের সালাম করে এগিয়ে নারীদেরকে সামনে আসার সুযোগ দেয়, নচেত দেয় না। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা সামনে দরজা দিয়ে আসি। আমি আশা করব এই যে বক্তব্য পাতালে দিচ্ছি আকাশে চলে যাচ্ছে, আমার প্রত্যেকটা বোন অনুকরণ করবেন এই বক্তব্যগুলিকে। আমার আপা আরো একটা কথা বলেছেন, সংগঠিত আসন থেকে সরে যাওয়ার পর আর কাজে লাগছে না। কেন লাগছে না? কেন লাগবে না? কেন চাপা কান্না থাকবে নারীর কণ্ঠে? তাহলে কি এই সমাজে শুধু পুরুষ নেতৃত্ব দিবে? আমরা কি তুলে আনতে পারি না কোন এলাকায় কোন পুরুষ তার কাজের মাধ্যমে, আপা বলে গেছে দুর্নীতির মাধ্যমে, তার অসৎ উদ্দেশ্যের মাধ্যমে এই সরকারকে কলুষিত করেছে? আমরা কিন্তু চেয়েছিলাম, অনেক আশাবাদী আমরা ছিলাম, দেশের মতো এইবার পুরুষ নমিনেশন পাবেন না, সেই জায়গাগুলিতে নারীরা পাবেন আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা দেখেছি সেই জায়গাগুলিতে আবার সেই পুরুষরা এসেছে।
আমরা কবে মানুষ হব? আমরা কবে আমাদের অধিকার আদায় করে নেব? আমরা কবে আমাদের চাপা কান্না বন্ধ করে বলতে পারবো আমরা এগিয়ে যাচ্ছি? আমরা কবির মহোদয় বলেছেন হয়তো আগামী 5 বছরে হয়তো কোনোদিন আসবে না, হয়তো থামিয়ে দেওয়া হবে। আমি হয়তোর মধ্যে যেতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার হয়ে কাজ করে যাচ্ছি। আমরা অনেক নারীরা আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা জানেন আমি ভোলা জেলার শেখ হাসিনা পদবি পেয়েছিলাম। এই যে শেখ হাসিনা রোলে নিজেকে দেখতে চাচ্ছি, এই যে শেখ হাসিনা হতে চাচ্ছি, এই যে বঙ্গবন্ধু কন্যা বলে নিজেকে যেই প্রাউড ফিল করতে চাচ্ছি, এই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে শুনতে হবে। আর যেন কোনো নারী নেতা না বলেন যে আমরা তাহলে দাঁড়াইটা কি? আপাকে আমি আমার মতামত দিতে চাচ্ছি, তাহলে কি আমাদেরকে দয়া করা হচ্ছে? আমরা 50টা আসনে আসবো দয়া পেয়ে? আমরা দয়া চাই না, আমরা সম অধিকার চাই। এই সম অধিকার এই 5 বছরে আমাদের সামনে নির্বাচনের ভেতর দিয়ে 5 বছরে যেন প্রতিষ্ঠিত হয়ে যায়। না হয় আমরা আওয়ামী লীগের কিছু কর্মী আমার মতো মাহমুদা খানম মিলির মতো যে যুদ্ধ শুরু করে দেবে, আমি জানি না এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে। আমি জানি না এই যুদ্ধ আদৌ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা মেনে নিতে পারবেন কিনা। আমি জানি না আমি বের হওয়ার পরে আমার গলার রগগুলি ছিঁড়ে দেওয়া হয় কিনা, আমাকে স্তব্ধ করে দেওয়া হবে কিনা, আমি আইবি রহমান হতে পারবো কিনা, আমি শেখ হাসিনা হতে পারবো কিনা, আমি হুমায়ুন আজাদ হতে পারবো কিনা, আমি কাজী নজরুল ইসলাম হতে পারবো কিনা, আমি জানি না। আমি জানতে চাচ্ছি, আমাকে জানান। আমরা জানতে চাচ্ছি, আমরা শান্ত হতে পারছি না। আমার আপা আরেকটা কথা বলে গেছেন, খালেদ মেহজাবিন আপা বলে গেছেন এখানে আজকের অনুষ্ঠানে সেই নারী নেতাদেরকে ডেকে আনা উচিত ছিল। আমি আপাকে শিওর করতে চাচ্ছি এই মাসেরই 25 তারিখে আমাদের আরেকটা অনুষ্ঠান এখানে হবে, সেদিন তারা থাকবেন বলে আমি বিশ্বাস করি। কারণ নির্বাচনী যেই নমিনেশন বিষয়গুলো ছিল, যার জন্য তাদেরকে আমি দাওয়াত দিয়ে থাকলেও এই সময় তারা উপস্থিত হতে পারেননি। আপনাদের সাথে করে তাদেরকে শোনাবো। আগামী 25 তারিখ তাদেরকে শুনতে হবে তারা কি চাচ্ছেন। তারা শুধু নিজের পেট ভরাতে চাচ্ছেন কিনা, না সকলকে নিয়ে ভালো থাকতে চাচ্ছেন, এই বিষয়টা তাদেরকে সামনে বসে হজম করানোর ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। খুশি কবির মহোদয়ের কাছে চলে যাব। তার বক্তব্য নিয়ে অনেক কথা বলার আছে, আমি সব কথাগুলি বলতে হতে পারবো না, এত অভিজ্ঞতা আমার নেই বা এত সাহস আমি দেখাবো না। তারপর কিছু কথা আবার আমি বলে যাব। বিভিন্ন রাজনৈতিক দলের কাছে ইস্তেহার পৌঁছে দিতে হবে। আবার এই গ্রহণযোগ্য পরামর্শ আমি সাদরে গ্রহণ করলাম। আমি আগামীকালকে থেকে প্রত্যেকটা দলের কাছে যারা নিবন্ধন পেয়েছেন, যারা পাননি, সকলের কাছে আমার এই ইস্তেহারের কপিটা চলে যাবে এবং কি আমি সশরীরে গিয়ে এই কপিটা পৌঁছে দিয়ে আসবো। সাথে থাকবে আমার এক ঝাঁক নারী যোদ্ধা। বাংলাদেশ অনেক দেশের তুলনায় এগিয়ে আছে, খুশি কবির আপা বলেছে। আমি আজকের দিনে এতটা প্রস্তুত ছিলাম না যে আপা এত সুন্দর করে আমাদেরকে রায় দিয়ে যাবে, এতটা প্রস্তুত আমি ছিলাম না। সবসময় আপার বক্তব্য দেখেছি টক ঝাল মিষ্টি থাকে। আজও আমি সেটা নেওয়ার জন্যই আজকের আয়োজন করেছিলাম, কারণ আজকের আয়োজনে আমি শুধু মিষ্টির বক্তব্য বিতরণ করতে যাইনি। আমি চেয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপা আমাদের এই টক ঝাল মিষ্টি বক্তব্যগুলো শুনে তিনি কি রায় দেন, এই রায়গুলি আমাদের কাছে কিভাবে পৌঁছে, সেই বিষয়টাই আমি দেখতে চেয়েছিলাম। তারপর আপা এত ভালো করে এত সুন্দর করে রায় বলে গেছেন বাংলাদেশের কথা, আপাকে আমি স্যালুট জানাই। তবে এর মাঝ থেকে আমরা আমাদের সেই যে না পাওয়াগুলিকে নিয়ে আসব, আদায় করব। আমি আপাকে কথা দিলাম আমি আইবি রহমান হতে চাই। আপা বলেছে আরেকজন আইবি রহমান দরকার। আমি আপার কাছে মাথা নত করে আমি সেই আশীর্বাদ চাচ্ছি, দোয়া চাচ্ছি, আমি যেন সেই আইবি রহমান হতে পারি, আমি যেন ছিনিয়ে আনতে পারি, সেই দোয়া যেন আপা আমায় করে দেন, আমরা আপনারা সকলে যেন সেই দোয়া করে দিতে পারেন। আরেকটা কথা আপা
নিয়ে এসেছেন, নারীদের যে নমিনেশন পার্সেন্টেজের যে কথাটা নিয়ে এসেছেন, এই জায়গাটায় কথা বলতে গেলে বুকটা ফেটে যাবে আমারও। আমিও বিভিন্ন সময়, আমার এক ভাই ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর মামুন সে কথাটা বলেছে, মিলিয়াপা সব সময় নারীদের জন্য কাজ করে গেছেন, অনেক প্রতিবন্ধকতা এসেছে, অনেক প্রতিকূল পরিবেশ এসেছে, কিন্তু তিনি থেমে যাননি। যেহেতু থেমে যায়নি, আজকের দিনও থেমে যাব না, কথা বলে যাব। সেই কথা যেন ঠক 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 করে কাপুরি ধরে বিদ্বেষের লাঠির মতো প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা নেতার গায়ে যেন কাপুরি চলে আসে, সেইভাবে কথা বলে যাব, কাজ করে যাব। কে হজম করতে পারবে, কে পারবে না, এসব ভাবার এখন আর সময় নেই। আপা বলেছেন টাকা এবং মাসেল এগুলি কোনো বিষয় না। একটা নারীর ভেতর থেকে কি এসেছে, আসতেছে, গঠনমূলক বক্তব্য, গঠনমূলক কাজ উনি কতটা করতে পারছেন, এই বিষয়টা বিবেচনা করে নমিনেশন দেয়া হোক। টাকা প্রয়োজনে সরকার দিয়ে এই মানুষগুলিরে যোগ্য জায়গায় বসিয়ে দেবে। মাসেল পাওয়ার সেটা ছিল আদি যুগের বিষয়, যেখানে আমরা দেখেছি পুরুষ যদি মাটি কাটতো, নারী মাটি সমানভাবে কাটতে পারতো না। মাসেল পাওয়ার সেইখানে দরকার, আমাদের মাসেল পাওয়ার সেইখানে দরকার যেখানে আমাদের লাঠিয়ারগিরি করতে হতো একটা সময়। কিন্তু আজকে আমরা ডিজিটাল বাংলাদেশে আছি, আজকে আমরা স্মার্ট বাংলাদেশে চলে যাচ্ছি। মাসেল পাওয়ার দিয়ে কেন বিচার করা হবে? কেন টাকা দিয়ে মানুষকে বিচার করা হবে? কেন যোগ্যতা দিয়ে নয়? আমি বঙ্গবন্ধু কন্যার কাছে আমার বক্তব্যগুলি পৌঁছে দেওয়ার জন্য আমার সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব। আমি আশায় বসে আছি মাসেল পাওয়ার, টাকার বিষয় ছেড়ে দিয়ে বুদ্ধিমত্তার সেই জায়গাটা আমরা কবে ছুঁতে পারবো, সেই আশায় দিন গোনা। আরেক পদক পাওয়া ভোলা জেলা শেখ হাসিনা, মাহমুদা খানম মিলি। আর আপা বলেছেন, খুশি আপা, উত্তরাধিকার এবং অভিভাবকতা আয়ুব সরকার এনেছে, ভারত এনেছে, আমরা কেন নয়? আমরা এই কথা যদি যাই, অনেক কথা চলে আসে, আয়ুব খানের বিষয় ইতিহাসে চলে আসে, ভারতের বিষয়টা চলে আসে। এখানে অনেক কিছু বিষয় আছে যেটা আয়ুব খানের সময় আমাদের যেটা আছে সেটা কিছু অংশ ছিল না। আবার ভারত আমরা দেখেছি যে আমাদের যে মৃত্যুর হার, সেখানে ভারত পিছিয়ে আছে। আমরা দেখেছি বাল্য বিয়ের হারে ভারত অনেক জায়গায় পিছিয়ে আছে। আবার আমরা সেই দিকে যাব না, যেই দিকে এগিয়ে আছে সেই জায়গাটা আমরা ধরবো। কেন এই জায়গাটা এগিয়ে আছে, কেন আমরা এগিয়ে যেতে পারিনি? আমরা যথাসাধ্য চেষ্টা করব প্রত্যেকের কানের কাছে গিয়ে জোরে জোরে আওয়াজ করে বলতে যে আমরা সমানভাবে উত্তরাধিকার অভিভাবকত্ব পাচ্ছি না। আমরা সমান অধিকার থেকে যদি একটু নিচে চলে আসি, ইসলাম আমাদের নারীদের জন্য যেই উত্তরাধিকারের ব্যবস্থা করেছে সেই জায়গাটাও আমরা এখনো পাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে দোষারোপ না করে যেই সব দলগুলি ধর্ম নিয়ে রাজনীতি করে যাচ্ছে, আমরা একত্রে দেখেছি আমাদের শয়ে শয়ে নারীকে বীরাঙ্গনা হতে হয়েছে, তাদেরই কারণে বলি হতে হয়েছে। আমরা আমাদের জীবনটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারিনি। আমি বলবো সকল দলগুলি, সকল মানুষগুলি মানুষ হয়ে যান। আপনারা তো মনে করছেন নারী মানুষ না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুষের পোশাক পরা বিভিন্ন দলে যে মানুষগুলি বসে আছেন তারা এখনো মানুষ হতে পারেননি। আপনাদেরকে অনুরোধ জানাবো মানুষ হয়ে যান। অন্তত পক্ষে ইসলাম যেটা বলেছে সেই জায়গাটা আমাদেরকে কনফার্ম করে দিন, তারপরে আপনারা ইসলামিক শাসন ব্যবস্থা চালু করার কথা বলে মাঠে নামবেন। তার আগে আপনারা মাঠে নামবেন না। আপনাদেরকে মাঠ থেকে আমরা তুলে দেব যদি এই উত্তরাধিকারের জায়গাটা আপনারা কনফার্ম করতে না পারেন। তৈরি হয়ে যান, আমরা তৈরি হয়ে নেমেছি, পিছনে ফিরবো না। অভিভাবকত্বের যে জায়গাটা, এই জায়গাটায় আমি বলবো
আমার সরকার দিয়েছে মাকে অভিভাবক হিসেবে, কিন্তু এই জায়গাটা আমাদেরকে ছিনিয়ে আনতে হবে। আমাদের নারী বোনেরা এখনো বেহেশত পাওয়ার আশায় শুধু শুধু নিয়ম না জেনে না বুঝে কোন কাজগুলি করলে পরে আমরা স্বর্গ পাবো, বেহেশত পাবো, সেই কাজগুলি এখনো সচেতনতার সাথে করতে পারছেন না। খুশি কবির আপা বলেছে শুধু বই পড়লে হবে না, বই অনেকে পড়তে চায় না, প্রচার প্রচারণা বাড়াতে হবে। অবশ্যই আপার এই সুন্দর পরামর্শ আমি মাথা পেতে নিলাম। আমাদের প্রচার প্রচারণা বাড়ানোর জন্য সবগুলি সংগঠনের কাছে গিয়ে আমি অনুরোধ জানাবো যেন প্রচার প্রচারণাটা বাড়িয়ে দিতে পারে। এবং আমার সংগঠনে যে নারী নেত্রীরা আছেন, সকল নারী নেত্রী অবশ্যই তাদের প্রচার প্রচারণার জায়গাটায় আরো সক্রিয় হবেন বলে আমি মনে করি। এক একজন যোদ্ধা হিসেবে তারা প্রমাণ করবে বলে আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপা বলেছেন মানসিক এবং শারীরিক দক্ষতাদের সব ক্ষেত্রে থাকতে হবে। যৌন সুরক্ষা, ধর্ষণের এই জায়গাগুলিতে যে বিষয়টা আপা বলেছেন, হসপিটালগুলিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়, এই জায়গাটায় আমি আপার সাথে সহমত পোষণ করছি। আমরা এখনো সেখানে পড়ে আছি নামের সামনে কার কি ডেজিগনেশন, কিন্তু ডেজিগনেশন অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি না। আমরা খুব প্রাউড ফিল করে যাচ্ছি আমি ডক্টর, আমি টিচার, আমি উকিল, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এখনো বুঝতে পারছি না আমাদের উপরে কি দায়িত্ব বর্তায়, কি দিতে আমরা এই শিক্ষা গ্রহণ করেছি। যতদিন পর্যন্ত আমরা এই জায়গাটা ধরতে না পারবো, বুঝতে না পারবো, ততদিন পর্যন্ত ওই নামের সাথে ডেজিগনেশন মানে আপনাকে কাটা দেবে, কাটার মতো গাঁথবে, যেটা আমার কাটার মতো গাঁথে এবং আমার এখানে যে নেতৃবৃন্দ আছেন সকলের কাটার মতো গাঁথে। আপনারা কেন শুধু শুধু এই সব বিষয়গুলিতে নিয়ে বসে আছেন অলংকারগুলি? আপা বলেছেন যে উকিল যে কিছু নারীর বিষয়ে আমি আপত্তি জানাই। আমি আইনের ছাত্রী, আইন নিয়ে পড়াশোনা করছি। আমি কিছুদিন আগে একটি অনুষ্ঠানে অনেক উকিল বোনদেরকে আসতে দেখেছি। আমি যখন পরিচিত হচ্ছিলাম আমি অবাক হচ্ছিলাম যে ওনারা আইন নিয়ে পড়াশোনা করে এসেছেন, অথচ এমনি ভাবে কথা বলে যাচ্ছেন, মনে হলো যেন ওই অনুষ্ঠানের পরিচায়িকা তারা। উকিলের মতো করে কোনো কথা তারা বলেননি, উকিলের মতো করে তার মুখের অঙ্গভঙ্গিটা ছিল না, উকিলের মতো করে তার বসার ধরনটা ছিল না। এই জায়গাগুলি আমাদেরকে কে ধরে দেবে? এই জায়গাগুলি আমাদেরকে ধরে নিজেরটা নিজে ধরে নিতে হবে। এই বাংলাদেশকে সর্ব অধিকারে রূপ দেওয়ার জন্য স্ব জায়গা থেকে নিজেকে প্রমাণ করতে হবে যে আমি মানুষ হয়ে উঠেছি। আমি এখন বলতে পারছেন তারা উকিল হয়ে উঠেছেন, ডক্টর হয়ে উঠেছেন, শিক্ষক হয়ে উঠেছেন, এই বিষয়গুলো তাদেরকে ধরতে হবে। আবার আরেকটা সুন্দর কথা বলেছেন, শিক্ষা নিতে যাওয়ার সময় নিরাপত্তা, শিক্ষা কেন্দ্রে নিরাপত্তা। আমার এত লজ্জা লাগছে যে বিভিন্ন সময় আমি টক শোতে বলেই বসি, আমার পাশে হয়তো সহযোদ্ধা বন্ধুটি একজন শিক্ষক থাকেন, আমি তাকে বলেই বসি, আরে বাবা তুমি স্কুলে যাচ্ছ, তুমি মানুষকে তৈরি করবা, সেখানে কিনা তোমার প্রেম উঠলে উঠছে, তুমি সুরক্ষা দিতে পারছো না নারীকে। আরে থামান আপনার প্রেম, উতরে উতরে প্রেম উঠানোর কোনো দরকার নেই। আপনি শিক্ষক, আপনি সঠিক শিক্ষাটা দিন। রাস্তায় যেই ইফতেজারদের ভেতরে যেই কষ্টে মেয়েরা থাকে সেটা আনারই কিছু ছেলে হয়তো ডিস্টার্ব করে, টিনেজার বয়স, তাদের হয়তো সেভাবে জানা থাকে না যে এই নারীদেরকে উত্তক্ত করা যাবে না। কিন্তু একটা শিক্ষক যখন আপনি এরকম করেন তখন আমাদের লজ্জা হয়, আমাদের ইচ্ছে করে টেনে এনে আপনাকে নিজের হাতে শিক্ষক হয়ে বেতের বাড়ি দিতে দিতে আপনাকে শিক্ষা দেই শিক্ষক শব্দের মানেটা কি। আশা করি আমরা দেব, আমরা পারবো। আমার সাথে এই যে সিনিয়ররা আছেন এরা ভেতরে আত্মশক্তি দিয়ে গেছেন, আমরা পারবো। যেখানে দেখবো কোন নারী শিক্ষা কেন্দ্রে লাঞ্ছিত হয়েছে আমার টিম সেখানে চলে যাবে, আমি মাহমুদা খানম মিলি সেখানে চলে যাব, টেনে হিসড়ে এনে বেতের বাড়ি দিয়ে তাকে শেখাবো যে শিক্ষক শব্দের মানে কি। আর একটা বিষয় আমার আপা বলে গেছেন, নারী সংগঠন বলেন আর যে কোনো সংগঠনের বলেন, আমরা যা বলছি কোনোদিন হয়তো হবে না। আমি এই কথায় আপার সাথে সহমত পোষণ করতে পারছি না। আমি শুধু আপাকে হাত জোর করে বলবো, আপা আমাদেরকে আজকের মতো করে দিক নির্দেশনা দিন। কখনো এই কথা বলবেন না যে মিলি আসতে পারছি না, আমার অন্য কোনো কাজ আছে। দয়া করে বলবেন না হাত জোর করছি।
আপনাদের এই মূল্যবান বক্তব্যগুলো শুনে একটা মিলি তৈরি হোক, একটা কলি তৈরি হোক, একটা শিল্পী তৈরি হোক, একটা মলি তৈরি হোক। হবে আপা, হবে, আমরা পারবো, আমাদেরকে পারতে হবে। এভাবে নিরাশ আমাদেরকে করবেন না এবং কখনোই আমাদেরকে দূরে ঠেলে রাখবেন না। আমরা আপনাদেরকে দেখে পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছি। আরেকটা বিষয় চলে এসেছে আমার কাছে, এক সাংবাদিক নারী সুন্দর একটা প্রশ্ন করেছিল। আমি দেখতে পাচ্ছি না নারীকে আলাদাভাবে একটু ধন্যবাদ দেওয়ার ইচ্ছে আমার ছিল। উনি যে কথাটা এনেছেন যে 24 জন নারী যে পরিবারতন্ত্র থেকে উঠে এসে এবার নমিনেশন পেয়েছেন, আর কেন পাননি? আমি এই জায়গাটায় বলবো শুধু নারী নয়, এই যে পরিবারতন্ত্র থেকে উঠে এসে নেতা বনে যাচ্ছেন, আমরা এইবার এত কনফিডেন্স নিয়ে বলেছিলাম যে সেই নেতারা থাকবেন না। পরিবারতন্ত্র থেকে আসা মানুষগুলোকে আর বসানো যাবে না। তৃণমূলে যারা কাজ করে এসেছেন তাদেরকে এই জায়গাটায় বসিয়ে দিন। আমি বঙ্গবন্ধু কন্যা, জাতির জনক, জাতির পিতার যে সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপার কাছে এই বিষয়টাও আমি অনুরোধ জানাতে চাই। আপা, আমাদের তৃণমূলে নেতারাই নেতা তৈরি করে, এরাই মাঠে পুরে কাজ করে যাচ্ছে, এদের দিকে তাকাবেন। টেবিলের রাজনীতিতে সব সময় যোগ্য নেতা আসে না। অবশ্যই টেবিলের রাজনীতি আমাদের দরকার। আমরা যারা মাঠ চষে বেড়াচ্ছি, আমরা যারা টেবিলও চষে বেড়াচ্ছি, আমাদেরকে দেখুন। এই সোনার বাংলাকে আরো সোনায় ফসল ফলানোর জন্য তৃণমূলের কর্মীদেরকে প্রাধান্য দেওয়া উচিত, যেটা আমরা এবার পাবো বলেও পাইনি। পরিশেষে আমি আমার বক্তব্য যারা শুনবেন পরবর্তীতে তাদের কাছে পৌঁছে যাবে, সকলকে অনুরোধ করব আপনারা কাট পিস না শুনে পুরো বক্তব্য শুনে মাহমুদা খানম মিলিকে বিচার করবেন। অনেক সময় দেখা যায় যখন বক্তব্য দেই, যখন টক শো গুলোতে কথা বলি, কাট পিস চলে যায়, এক এক জায়গা থেকে আমাকে ফোন করে মিলি কেন এই কথাটা বলেছে। আমার তাদেরকে বলতে হয়, অনেক সময় আমাকে নার্ভাস থাকতে হয় যে পুরো বক্তব্যটা আপনি শুনেননি বলে মিলিকে কাঠ গড়ায় দাঁড় করাচ্ছেন। এখন থেকে পুরো বক্তব্যটা আমার ভাইদেরকে বলবো, পুরো বক্তব্যটাই যেন প্রকাশ করেন, কোথায় মিলি কি বলেছে তার আগে পাশের কথাটা যেন চলে আসে, তাহলেই মিলিকে বিচার করতে পারবেন। আমি আমার সাংবাদিক ভাইদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। অনেকক্ষণ ধরে আমার এই কথাগুলি তারা শুয়ে গেছেন, শুনে গেছেন, তো আরো আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। শিমুল শাহ জনবাণী থেকে উনি একটা প্রশ্ন রেখেছেন। খুশি কবির আপার আরেকটা বিষয় যদি বলেন, মনে করেন জামাতের সাথে বসতে চাই না। আমি আপা বসবে না, আপা এখনো শক্ত করে বলেছে যে আমি বসতে চাই না। আমি যদি একটু বুঝে থাকি আপার অনেক ছোট হয়ে, আমি একটু অ্যানসার করে দিতে চাই, আপা যদি আমাকে অনুমতি দেন। থ্যাংক ইউ সো মাচ। আপার অনুমতি আমি পেয়ে গেছি, আমি একটু জামাতের এই জায়গাটা থেকে বলবো। গত পরশুদিন 26 ইউকে একটা চ্যানেলে যে কথাগুলো বলেছিলাম, সেই কথাগুলোর কিছু অংশ এখানে তুলে ধরবো। এক ভাইকে বলেছিলাম, ইসলামী আন্দোলনের যে ভাই, আমার সেই বরিশালের যে ছোট্ট একটা জায়গায় যারা কিনা একটা ওয়ার্ড ভিত্তিক রাজনীতি করার যোগ্যতা রাখেন, তারা আন্তর্জাতিক ভাবে তাদেরকে তুলে ধরার জন্য সভা সমাবেশ করেছেন। আমি সেখানে তাদেরকে বলেছি, এখনো ঢিলাকুলু গেছে আপনাদের? এখনো আপনার টিস্যু পেপার বুঝেন? এখনো আপনারা পড়াশোনার জন্য যে পকেট ভরে টাকা ঘরে ঘরে যে আদায় করতে হয়, এটা গিয়েছে আপনাদের? এখনো কি জাতে উঠতে পেরেছেন? সরকার গঠন করতে চাচ্ছেন? এই যে জায়গাগুলি, এই যে মেয়েদেরকে টেনে ধরা, নারীদেরকে মিথ্যা বলে থামিয়ে দেওয়া যে তারা হিজাব পরে চলতে হবে, তারা হাত ঢেকে চলতে হবে, তারা সংবাদ সম্মেলন করে যাচ্ছে, মুখ ঢেকে চলার তারা আইন চাচ্ছে, এই জায়গাগুলিতে আমার মনে হচ্ছে যে খুশি কবির আপা কিছুতেই চাচ্ছেন না জামায়াতের সাথে বসতে। কিন্তু আপাকে আমি বলবো, আপনার এই ছোট বোনকে সাথে নিয়ে আমি আপনার সাথে জামায়াতের সাথে বসবো। আমি মুখোশ খুলে দেব, আমি মুখোশ খুলে দেব কেন তারা এখনো
মানুষ হতে পারছেন না। অবশ্যই আপনি বলতে পারেন আপা, আপনি বলুন। হ্যাঁ, এটা আমি খালি একটু বলতে চাচ্ছি যে অনেক ধর্মকে ব্যবহার করা ধর্ম ব্যবসায়ী অনেক রাজনৈতিক দল আছে, যেটা ব্যাখ্যা খুব স্পষ্টভাবে মিলি বলেছে। তো জামাতে ইসলামীকে আমি আলাদা করে বলেছি কেন ৭১-এ তারা যা করেছে এটা আমি জীবনেও ভুলব না। তারা বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। এই ঘাতক দালাল এদেরকে আমি এদের সাথে বসবো না, কেন আমি ৭১-এর চেতনাটা বিশ্বাস করি। অন্য যেগুলো বলেছে সেটা ঠিক, কিন্তু যেটা হচ্ছে যে মূল, আমি অন্য ইসলামিক আন্দোলন বলতে পারতাম, অন্যগুলোও বলতে পারতাম, হেফাজতেও বলতে পারতাম, সবগুলোর ব্যাপারেই ঠিক। কিন্তু জামাত বিশেষ করে হলো ৭১-এ তারা ঘাতক, ৭১-এ তারা যুদ্ধ অপরাধী, ওরা হলো বাংলাদেশকে বিশ্বাস করে না, বাংলাদেশ চায়নি, এই দেশকে ওই ধরনের দলের সাথে আমি বসতে রাজি না, কেন ওটা হলো কম্প্রোমাইজ করা। আমার খুনিদের সাথে বসার কোনো ইচ্ছা না। আর একটা ছোট্ট জিনিস আমি বলতে চাই, সেটা হলো আমি বলিনি যে কোনোদিন হবে না, বলছি যে আমরা না হলেও আমরা আন্দোলন করে যাব, আমরা কথা বলে যাব। আমি বলিনি যে হব না। যদি একেবারে নিরাশ থাকতাম তাহলে এত বছর ধরে আমি থাকতাম না, রাস্তায় থাকতাম না, কাজ করতে পারতাম না। এবং আমি বলিনি যে আমাদের গ্রামে গঞ্জে যেখানে আমি কাজ করছি সেখানে যে কি স্পষ্টভাবে গ্রামের নারী এবং কিছু পুরুষরা, মেয়েরা যে ভূমিকা রাখছে সেটা আমাকে অনেক উৎসাহ দেয়। আমি মনে করি যে সম্ভব, কিন্তু আমরা বলছি যতক্ষণ ও যে হচ্ছে না দেখে আমরা চুপ করে থাকবো সেটা না, আমরা চালিয়ে যাব, আজীবন চালিয়ে যাব। ঠিক আছে? এই যে আমার পাশে কতগুলি নারী নেতা আছেন, প্রত্যেকের কাছে শিখে শিখে আজকের মিলি হয়তো 25 তারিখের বক্তব্যটা তার আরো অন্যরকম হবে। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি সকলে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, দোয়া করবেন। থ্যাংক ইউ আপা। আপনারা, আমি শেষ করে দিচ্ছি যে এইরকম বড় মানুষদের দোয়া নিয়ে আমি পথ চলবো, এটা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এদের কাছে। আমার দুই পাশে যে যিনি গুণী ব্যক্তিরা আছেন, এদেরকে আসলে দেখে দেখেই আমরা মিলে এগিয়ে যাচ্ছি, বা এদেরকে দেখে আরো অগণিত নারী আছেন এগিয়ে যাচ্ছেন, হয়তো এখনো সামনে আমরা তাদেরকে পেতে পারিনি, তবে খুব কাছাকাছি সময়ের ভিতরে পাবো। আমাকে দোয়া করবেন আপা, আশীর্বাদ করবেন এবং কি দিক নির্দেশনা দেবেন সবসময় যে মিলিয়ে এভাবে এগিয়ে যাও। একটা কথা, আপার কথা রেশ ধরে বলে আমি এক্ষুনি আমার বক্তব্য শেষ করব, সেটা হলো জামায়াত ইসলামের কাছে আপা কেন বসতে চাচ্ছেন না। আপনারা শুনেছেন এই সুন্দর একটা বক্তব্য, আপনারা শুনেছেন সেই যুদ্ধ অপরাধী, সেই বীরাঙ্গনা কাহিনী, সেগুলি আপা ভুলতে পারছেন না। আমরা নারী যোদ্ধারা চাচ্ছি এই বাংলাদেশে আর সেরকম কোনো ঘটনা ঘটবে না। আমরা আর বীরাঙ্গনা দেখবো না, আমরা সহযোদ্ধা দেখবো, আমরা সম্মুখ যুদ্ধে নারীদেরকে দেখবো। অতএব সেই জামায়াতকে আপা বয়কট করতে করেছেন বা কোনোদিন তাদের সাথে বসবেন না, কিন্তু আমি মাঝে মধ্যে টকশোতে বসে পড়ি, তখনও যেই কথাগুলি বলি, আজকের দিনে শুরু করেছি এখন থেকে মাঠে এসে সেই কথাগুলি বলবো। কারণ এই জামায়াত এখন পর্যন্ত উত্তরাধিকারের জায়গায় নারীর অংশের বিষয়টা নিয়ে এখনো কথা বলতে পারছেন না, বলছেন না। এখানেও তারা স্বপ্ন দেখাচ্ছেন যে আজ মারা গেলে কালকে তুমি বেহেশত পেয়ে যাবে, অতএব উত্তরাধিকার হওয়ার কোনো দরকার নেই। বিভিন্ন কারণে হয়তো আপা যুদ্ধ অপরাধীদের বিষয়টার জন্যই বসতে চায়নি, কিন্তু এখানে আরো অনেক বিভিন্ন যে বিষয়গুলো আছে আপাদের দোয়া নিয়ে এগিয়ে যাব, আমরা কথা বলবো, আমরা অপরাজনীতিকে ভেঙে চুরে দিয়ে সঠিক রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করব। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকলের, আপনাদের প্রতি, আপনাদের প্রতি। আশা করি আগামী 25 ডিসেম্বর আপনাদের সকলের সাথে আমাদের আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।